তোর হাজবেন্ডরেও তুই মন থেকে ভালোবাসোস না, আমিও আমার কথা বলতেছে যে আমি মন থেকে ভালোবাসি না। তাহলে আয় তুই আর আমি একটা আলাদা সম্পর্ক রাখি, পার্সোনাল সম্পর্ক রাখি, এটা কেউই জানবে না। আমার বাবা মা দুইজনেই সরকারি চাকরি করতো। বাট আমি আমার বাবাকে আমার মার সাথে কখনো দেখছি এরকম কোনো স্মৃতি আমার কাছে নাই। কারণ আমি আমার মার মুখ থেকে শুনছি যে যখন আমি অনেক ছোট ছিলাম তখনই আমার বাবা আমাকে রেখে চলে গেছে। তো ছোটবেলা থেকেই আমি একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছি। আমার মার দ্বিতীয় বিয়ে হয়েছিল, সবাই আমার মাকে নিকৃষ্ট চোখে দেখতো, কিন্তু আমার মা আসলে একটা মানুষ হিসেবে খুব ভালো। আমার পৃথিবীতে চোখে দেখা শ্রেষ্ঠ মা আমার। যাই হোক, পরে একজনের সাথে আমার পরিচয় হয়। আমি আমার সবকিছু ওনাকে বললাম। তখন উনি এক পর্যায়ে বলল যে আমাকে উনি বিয়ে করবে। বিয়ে করার কথা বললো, পরে আমি আমার মাকে জানাইলাম। আমার মাকে জানানোর পরে আমার মা দেখলো যে না, ছেলের সাথে কথা বলে দেখলো যে ছেলে অনেক ভদ্র, সুশীল। তারপর আমার মা বললো আচ্ছা ঠিক আছে। তারপরে এক পর্যায়ে আমি ওই ছেলেকে বিয়ে করি। ওখান থেকে বিয়ে করে আমি ওই ছেলের সাথে চলে যাই। যাওয়ার পরে ওখানে মোটামুটি ভালোই ছিলাম। তারপরে ওখানে আমার একটা ছেলে হয়। তো এই ছেলেকে নিয়ে সংসার করতেছি। পরবর্তীতে জানতে পারলাম যে এই ছেলে অ্যাডিক্টেড। শুধু অ্যাডিক্টেড না, তার প্রতিদিন 2টা করে ফ্রেন্ডস লাগে, ট্যাবলেট, আরো কি কি অনেক অনেক ট্যাবলেট, আমি এগুলোর নামও বলতে পারবো না, গাছ, সবকিছু উনার লাগে। আর সে যখন নেশা করতো তার ভিতরে একটা মানে পশুর রূপ থাকতো। অনেক রকম শারীরিক নির্যাতন সহ্য করে আমি অনেক বছর সংসার করছি। শারীরিক নির্যাতনের সাথে তার চারিত্রিক প্রবলেম আস্তে আস্তে ধরা পড়ে। ছেলেটা যখন বড় হইলো, ছেলের জন্য একটা টিচার রাখছি। সেই টিচারের সাথে পর্যন্ত তার আমাকে ডিরেক্ট বলে যে সেই টিচারে তার ভালো লাগে। এইগুলো এক পর্যায়ে চেষ্টা করছি প্রচুর পরিমাণে, সেটা উপরে আল্লাহ জানে, আমি জানি কতটুকু চেষ্টা করছি। তারপর আমার মা আর কি ওই ছেলেকে বলতেছে যে দেখো, তুমি তো বিয়ে করলে বউ পাবা, আমার তো একটা মাত্রই মেয়ে, আমি তো মেয়ে পাবো না, তুমি আমার মেয়েটাকে ছাড় দিয়া দাও। তোমাদের সাথে আমি মানে কোর্টেও যাইতে চাই না, কিছু করতে চাই না, আমার মেয়েটাকে ছাড় দিয়ে দাও, আমার আমার মেয়েটা আমার কাছে থাকুক, কিন্তু আমার মেয়েটাকে এত অত্যাচার করো না যে আমার মেয়েটা মরে যায়। তারপরে এক পর্যায়ে 2011 সালে আমি আমার ছেলেকে নিয়ে এক পর্যায়ে আমি পালায়ে চলে আসি ওখান থেকে। আসার পরে আমি আমার মাকে জানাইছি যে মা, আমি চলে আসছি, আমি আর যাব না। আমি নিজে থেকেই ডিভোর্স দিই। তারপরে থেকে কাজ করা শুরু করলাম যে আমার তো কিছু একটা করে খাইতে হবে, আমার যেহেতু ছেলে আছে, ছেলেটাকেও বড় করতে হবে। তখন কাজ করি, সকালবেলা যাই, রাতে আসি। এভাবে করে আমার দিন যেত, ছেলেকে স্কুলে ভর্তি করাইছি। এভাবে করে চলতেছি, ভালোই চলতেছি আলহামদুলিল্লাহ। তো হঠাৎ করে 2014 সালে আমার একটা আননোন নাম্বার থেকে কল আসছে। কল আসার পরে আমাকে সালাম দিয়ে বলতেছে যে আমি খালাতো ভাই। যদিও সে খালাতো ভাই, তার সাথে আমার পূর্বে কখনো কোনো পরিচয় ছিল না, কারণ আমার মায়ের খালাতো বোনের, আপন খালাতো বোনের ছেলে। তো সম্পর্কটা একটু দূরের ছিল। তো আমি বললাম কেমন আছো ভাইয়া? বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তা আমি বললাম আমি কিন্তু বয়সে তোমার অনেক বড়। আমি তখনই বলছি আমি কিন্তু এই পুরা বংশের মধ্যে বড় মেয়ে, আমি তোমার অনেক বড় বয়সে। বলে বড় হও ছোট হও, আমি তোমাকে আপনি বলতে পারবো না, আমি তুমি করেই কথা বলবো, আমি আমার সব ভাই বোনকে তুমি বলি। আমি বললাম আচ্ছা ঠিক আছে বইলো। তো এর মধ্যে ওর সাথে আমার মাঝে মধ্যেই কথা হইতো, হাই হ্যালো কেমন আছো, আমাকে মাঝে মধ্যেই কল দিত, কথা বলতাম। তা আমি আবার সবার সাথেই খুবই ভালো জেন্টাল ব্যবহার করতাম। আমি সবাইকে ভাইজান, ও ভাই, ভাইয়া, লক্ষ্মী ভাইয়া, আমি এইভাবে করে কথা বলতাম। তো আমি ওর সাথেও ওইভাবেই কথা বলতাম যে ভাইজান কেমন আছো, ও ভাইয়া কেমন আছো। তো এগুলো নাকি ওর খুব লাগতো, আমি নাকি এগুলো ওর প্রেমের সুরে বলতাম। যাই হোক, এগুলো থেকে ওর নাকি আমার প্রতি আস্তে আস্তে কিউরিসিটি জাগছে, তো আমাকে আমার সম্পর্কে জানতে চাচ্ছে। তারপরে এক কথায় দুই কথায় আমি ওর সবকিছু জানতে পারলাম। ওর আগে বিয়ে হয়েছে, সেখানে সেপারেশন হয়ে গেছে। তো আমার প্রথম আমি বললাম যে ভাই এরকম এরকম আমারও লাইফে এমন হয়েছে, এখন তো আমি আমার মার কাছে আসছি ছেলেটাকে নিয়ে, আমার এইভাবে চলতেছে। এর মাঝখানে হঠাৎ করে আমার মা কেন জানি আমাকে বলতেছে যে আমি মার বাসায় থাকতে পারবো না। তখন আমি বললাম কি যে মা আমি কই যাব, তা আমি এই বাচ্চাটাকে নিয়ে কোথায় থাকবো, আমি আমার সেফটির জন্য মারে আমি বারবার বলতেছি। পরে বলে যে তুই কোথায় থাকবি আমি জানি না বাবারে, আমার সংসারে অনেক অশান্তি হইতেছে, তুই থাকলে আমার সংসারে অশান্তি হবে। তো এক কথা দুই কথা মারে অনেক কিছু বুঝাই বলছি, কোনো কাজ হয় না। এর মধ্যে আবার আমার ঘরে একটু চিল্লা চিল্লি, দরজার মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে। এই সময় খালাতো ভাই লাইনে ছিল। লাইনে থাকাতে ও আবার এই ব্যাপারগুলো শুনতে পারছে। তো যখন শুনতে পারছে আমি কলটা কেটে দিছি, পরে ওর সাথে সাথে কল দিছে, কল দিয়ে বলতেছে যে কি হয়েছে, তোমাদের বাসায় এত চিল্লাচিল্লি, কিছু একটা হয়েছে। তারপরে আমি আর কি বললাম যে ভাইয়া এই এই ঘটনা, এই যে বাসার ভিতরে মা আমাকে থাকতে দিতে চাচ্ছে না, কেন এরকম করতেছে আমি নিজেও জানি না। ও আমাকে এক পর্যায়ে বললো কি তোমাকে আমি একটা কথা বলি, বলে আমি বললাম যে বলো। বলে যে
তোমাকে আমি ভালোবাসা ফেলছি। তা আমি বললাম যে তোমার সাথে আমার বয়সের ডিফারেন্স জানো কত? তোমার সাথে আমার না হইলেও 8-10 বছরের ডিফারেন্স হবে। তখন আমাকে অনেক কিছু বুঝাইলো যে রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা করছে সেটা করছে, এইগুলো কোনো ব্যাপার না, আমি তোমার সবকিছু যাই না মাই না, তোমাকে সুখে রাখবো, তুমি জীবনে অনেক কষ্ট করছো, ইভেন এখনো তুমি সাফার করতেছো। তারপরে আমি ওর এইসব কথায় আসি নাই, কারণ আমি জানি যে মানুষ অনেক সুন্দর সুন্দর কথা বলে কি করতে পারে, কিন্তু আবার মনের মধ্যে একটা বিশ্বাসও ছিল যে ও তো আমার খালাতো ভাই, আর সবাই এরকম করলে আমার ভাই আমার সাথে এমন করবে না। ও আমাকে এইটাই এনশিওর করতো সবসময় যে আমি সজ্ঞানেই তোমারে বলতেছি, আমি এরকম আবেগের বশে না। আমার এখন যেই বয়স চলতেছে এটা আমার আবেগের বয়স না, আমি বুঝতেছি। প্লাস আমার জীবন থেকেও একজন চলে গেছে, আমি বুঝি কত কষ্ট। আমার ছেলেকে সে এত আদর করতো, তখন আমি চিন্তা করলাম আমার ছেলেকেও এত আদর করে, কেউ তো আমার ছেলেকে আদর করবে না, হয়তো আমাকে বিয়ে করবে, কিন্তু আমার ছেলেকে তো কেউ আদর করবে না। ওর কথায় আমি পুরাই হয়ে গেছি, কারণ আমি তো বিপদগ্রস্ত। 2015-তে গিয়ে 19 নভেম্বর ওকে আমি বিয়ে করি, মানে 1 বছর 5 মাস টানা ওর সাথে আমার প্রেম থাকার পর ওকে আমি বিয়ে করি। বিয়ের পরে বাসা ভাড়া নিলাম, তারপর থেকে একসাথেই থাকা, সংসার করছি। অলরেডি 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। এর মধ্যে আমি আমার হাজবেন্ডকে বাইক কিনে দিছি, তারপর বিজনেস করার জন্য আমার থেকে টাকা নিচ্ছে। হঠাৎ করে জানতে পারি ওর একটা বান্ধবী আছে, মেয়ে ফ্রেন্ড। এই মেয়ের সাথে ওর 19 বছর আগে থেকে পরিচয়। তো ও সকাল থেকে শুরু করে কথা, কথা স্টপ করে না। তখন আমি বললাম কি, হয় তুমি কথাটা সংক্ষেপ করো, না হলে তুমি বাইরে যায় কথা বলো। তখন আমার বলতেছে যে আমি ওর সাথে কথা না বলে থাকতে পারবো না। তখন আমি প্রেগনেন্ট, আমি তখন কি করব, আমার কিছু করার নাই। তারপরে আমি ওর সাথে কোনো উচ্চ বাচ্চাতে গেলাম না, কারণ ও তো গায়ে হাত দেয় র্যান্ডম, ও গায়ে হাত দেয় কিছু হইলেই গায়ে হাত। তো 2017 সালে যখন আমার মেয়েটা হইলো, হঠাৎ করে আমাকে ওই মেয়েটা মেসেজ করতেছে যে এই মেয়ের সাথে ওর 19 বছর আগে থেকে রিলেশন। তখন ওই মেয়েটা আমাকে মেসেজ করে, তোমার হাজবেন্ডের সাথে কি তোমার কিছু হয়েছে? তখন আমি বলি যে না তো, কিছু হয় নাই। ডিরেক্টলি বলতেছে এরকম ফিজিক্যালি কোনো সমস্যা আছে তোমাদের মধ্যে? তা আমি বললাম না, কোনো সমস্যা নাই। পরে বলতেছে যে না, ও তো আমাকে এরকম এরকম মেসেজ করছে। তা আমি বললাম আচ্ছা, স্ক্রিনশট গুলো আমাকে একটু দাও। তো আমি দেখি, তারপরে দেখলাম আমার হাজবেন্ড ওই মেয়েটাকে মেসেজ করছে, বলতেছে যে তোর হাজবেন্ড রেও তুই মন থেকে ভালোবাসোস না, আমিও আমার কথা বলতেছে যে আমি মন থেকে ভালোবাসি না, তাহলে আয় তুই আর আমি একটা আলাদা সম্পর্ক রাখি, পার্সোনাল সম্পর্ক রাখি, এটা কেউই জানবে না। এই কথা বললো, এই স্ক্রিনশট গুলো আমাকে দিছে। আমাকে এই স্ক্রিনশট গুলো দেওয়ার পরে আমার হাজবেন্ড বাইরে থেকে আসছে, তখন আমি ওকে বললাম যে আচ্ছা তোমার আবার কি ওই পুরানো ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে, ওই মেয়েটার সাথে কথা হচ্ছে? পরে বলতেছে না তো, ওর সাথে আমার কোনো কথা হয় না। পরে আমি স্ক্রিনশট গুলো দেখাইলাম পরে আমাকে বলতেছে যে আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে কসম খাচ্তেছি আমি ওর ইসের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। এগুলো বলার পরে যাই হোক, আমি ভাবছি যে ওর সাথে সম্পর্ক শেষ, এখানেই সম্পর্ক শেষ, যেহেতু মেয়ের মাথায় হাত দিয়ে কসম কাটছে তাহলে সম্পর্ক এখানেই শেষ। বাট সম্পর্কটা তখন থেকে তাদের মধ্যে আরো স্টেবল হয়েছে। আমি কিছু জানতাম না, মানে আমাকে বুঝাইলো যে ওর সাথে ওর কোনো সম্পর্ক নাই, কিন্তু ওদের সাথে ফোন প্রায় বিজি পাই, প্রায় ওয়েটিং পাই, বাইরে গেলেই ফোন ওয়েটিং। কি ব্যাপার, তোমার ফোন ওয়েটিং কেন? বলে কি আম্মু কল দিছে। তো আমি ওর মোবাইল ওয়েটিং পাইলে আমি আমার শাশুড়িকে কল দিতাম, খালার মোবাইল দেখতাম ওয়েটিং না। এগুলো নিয়ে কথা বললেই মাইর। আমার মা মারা গেছে পর থেকে আমার উপরে আরো বেশি নির্যাতন, কারণ বাবাও নাই, বাবা তো ছোটবেলা থেকেই নাই, আর মা তো মারাই গেছে। তো এই মায়ের এগুলো করে সংসার চলতেছে। ইভেন এর মধ্যে কিন্তু ছেলেটাকে আমার কাছে আর থাকতে দিচ্ছে না, ছেলেটাকে আমার কাছ থেকে সরাইয়া দিছে, ওর ফুপুর কাছে পাঠিয়ে দিছে, আমার ইনকাম খাচ্ছে। কিন্তু আমার ছেলেকে একটা সুতা বই খাতা আমার টাকা দিয়ে কিছু কিনতে দিবে না, কিচ্ছু কিনতে দেয় নাই। ওর বাপের বাড়ির থেকে আইনা চলবো, নাইলে ওর বাপের বাড়িতে ওরে পাঠায় দে। এইভাবে করে জুলুম করে আমার ছেলেকে আমার কাছ থেকে পাঠায় দিছে। এর মধ্যে অনেকবারই থাকবো না, এইটা ওইটা মার মানে যেই বাসায় ছিলাম মানুষ অস্বস্তিতে পড়ে গেছে যে এরা কিভাবে সংসার করে, দুইজনে এত মারামারি এত কাটাকাটি, তারপরে রক্তারক্তির পরে আবার সংসার করে। আইসা সরি বলে, আমি আবার মাইনা নেই। তো 2020-এ যখন করোনা আসলো, করোনার সময় ও চট্টগ্রাম চলে গেছে, চট্টগ্রাম গিয়ে আমার কোনো খোঁজ খবর কিছুই নিচ্ছে না, কিছু না। ওই সময় ওই মেয়েটাও চট্টগ্রাম চলে আসছে। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক সবসময় চলমান ছিল। ওরও হাজবেন্ড থাকতে আমার হাজবেন্ডের কাছে আসতো, আমার হাজবেন্ডও ওয়াইফ থাকতে ওর কাছে যাইতো। এইভাবে করেই ওদের আর কি রিলেশনটা সবসময় কন্টিনিউ। তখন আস্তে আস্তে বুঝতে পারি পুরাটুকুই যে সামথিং রং, ওর কোনো মেয়ের সাথে রিলেশন আছে। তারপরে আমি চট্টগ্রাম আসছি, না জানাইয়া আসছি। আমি বললাম যে তুমি যে এগুলো করতেছো আমার ফল্টটা কি? বলে যে দেখো তোমার কোনো ফল্ট না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও।
আমি বলতেছি যে, "দেখো, আজকে তুমি আমাকে বলো সব কথা।" তো যখন আমি ওকে খুব প্রেশার ক্রিয়েট করছি, ও আমাকে দরজা আটকাইয়া রুমের মধ্যে আমার প্রত্যেকটা জায়গা করে আমাকে মারতেছে। যেই জায়গাগুলোতে মারলে ও কাউকে দেখাইতে পারবে না। যাই হোক, এভাবে করে ১-১.৫ বছরের মতো সংসার করি। শারীরিক নির্যাতনের মাত্রা যেগুলো বলার মতো না, সেগুলো তো গেছে। তারপর আমাকে ২০২৪ এ এসে ডিভোর্স দেয়। ডিভোর্স দিছে, আমি কিছুই জানি না। এর আগে আমাকে ঢাকার জায়গা বিক্রি করাইলো। তার নিয়ত ছিল যে আমি যদি ঢাকার জায়গাটা বিক্রি করি তারপর আমাকে ডিভোর্স দিবে। তারপর ডিভোর্স দেওয়ার কথাটা আমি তার কাছ থেকে অনেক পরে জানতে পারলাম। জানতে পারার পরে আমি তাকে বললাম যে, "তুমি যে আমার সাথে এগুলো করলা, কেন করলা? আমার ফল্ট কি দেখাও।" বলে, "ফল্ট দেখানোর আমার কোনো প্রয়োজন নাই। মন চাইছে আমি করছি।" নিজের মামা, খালা সবাইকে আমি কল দিছি। ইভেন আমার শাশুড়িকেও কল দিছি যে, "আপনারা এই ব্যাপারটা সমাধান করেন।" তারা সমাধানে কেউই যায় নাই। কেউই সমাধান করে নাই। আমি এখন আসলে বিপদগ্রস্ত। এত কিছুর পরেও আমি আমার মেয়েটাকে প্রতি সপ্তাহে ওদের সাথে দেখা করতে দেই। ওর দাদা আমাকে কল দিলে আমি আমার মেয়েটাকে পাঠায় দেই। আমার মেয়েটাকে নিয়ে যায় যে অন্তত ওদের মধ্যে একটু রহমত আসুক, যে আমি তো, ওরা তো জানে আমি অন্যায় করি নাই, আমি অন্যায় ভোগ করতেছি। ওরা অন্যায় করছে কিন্তু আমার সাথে এখন এগুলো করতেছে। আমি আসলে বিশ্বাস করেন আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমি এখন আমার বাচ্চা ২ টা নিয়ে এত কষ্ট করতেছি ভাইয়া। আমি ২ টা বাচ্চা নিয়ে চলি। আমার তো বাবা-মা, ভাই-বোন কেউ নাই। আপনারা যদি আমার সাথে এরকম করেন, আমি অনেক বিপদগ্রস্ত। আর কেউ মানুষের অন্তত খালাতো ভাই, মামাতো ভাই, কাজিন তারা আপনাকে মিথ্যা আশ্বাস দিবে, কারো আশ্বাসে পড়েন না। আমার এত সুন্দর ক্যারিয়ার আমি ওর জন্য ধ্বংস করছি। ও আমার লক্ষ লক্ষ টাকা, আমি যত টাকা ইনকাম করছি, যেখানে যত টাকা, সব টাকার হিসাব আমি ওরে দিছি। ও আমার সব টাকা যখন শেষ হয়েছে, এখন আমি ওর কাছে টিস্যু পেপার। আমার কোনো মূল্য নাই। আমাকে যে ডিভোর্স দিয়া দিল। দেখেন, পৃথিবীতে মানুষ একবারই আছে। জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে বাবা মারে কখনো একসাথে দেখি নাই। মানে বাবা মা যে কি জিনিস আমি বুঝি নাই। বাবার আদর কি আমি পাই নাই কখনো। স্বামীর সুখ, সংসার এটা কখনো পাই নাই। আমি প্রত্যেকের কাছে নির্যাতিত। আমি চেষ্টা করছি। আমি যদি চেষ্টা না করতাম সংসার করার, তাহলে হয়তো বা ২, ৪, ৬ মাস সংসার করে কারো কাছ থেকে আমি চলে আসতাম। আমি আমার শরীরে যতক্ষণ কুলাইতো আমি শারীরিক নির্যাতন সহ্য করেও সংসার করতে চেষ্টা করছি, কারণ আমার বাবা নাই। আমার মা আরেকজনের সংসার করে। সেও কখনো আমাকে নিয়ে কোনোদিন, মানে আমাকে যে মন ভরে আদর করবে এটাও পর্যন্ত করতে পারে নাই, কারণ আমার বাবা নাই। আমি সব জায়গা থেকে অবহেলিত, বিশ্বাস করেন। এইভাবে করে একটা মানুষ বাঁচতে পারে? আমার মতো অনেক মহিলা আছে, অনেক মানুষ আছে, পৃথিবীতে আছে। ও হয়তো তারা বলতে পারে না, কিছু মানুষ আছে গোপনে আত্মহত্যা করে মারা যায়। কিছু মানুষ আছে নীরবে সহ্য করে। আমার আসলে নিজেকে নিয়ে তেমন কিছুই বলার নাই, শুধু এতটুকুই বলার, আমি অন্তত শেষ জীবনটা আমি একটু ভালো থাকতে চাই। এই জীবনে কখনো সুখ কি জিনিস পাই নাই। আমি আমার জীবনের শেষ কয়টা দিন একটু আমি আমার ছেলে মেয়ে ২ টা নিয়ে একটু সুখে থাকতে চাই।